ধর্ম চেঞ্জ না করে যখন বিয়ে করে আর কি, তখন বিয়ে করার জায়গা তো জানতাম না আর কি। তখন এখানে এসে জানলাম যে একটা বড় ভাই বিয়েতে আসলাম, আমি সাক্ষী হিসাবে মোটামুটি বলা যায়। বাংলাদেশ এটা এখন বাংলাদেশের বাইরের বিদেশিরাও এখানে আসে। প্যান্ট শার্ট সবই পাক, এর জন্য আমার আলহামদুলিল্লাহ দাম বেশি, সব বেশি আর কি। এগুলো কি ভাই? কুলফি আইসক্রিম খাইলে মাথায় ধরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো পায়ে হেঁটে কিভাবে ঢাকা সদরঘাটের আশেপাশে থাকা বাংলাদেশের পুরনো স্থাপত্য এবং ঐতিহ্য ঘুরে দেখলাম। পুরো ভিডিওটিতে পুরনো কিছু স্থাপত্যের ইতিহাস নিয়ে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। ঢাকার বিভিন্ন পুরনো স্থাপত্য এবং ঐতিহ্য দেখার জন্য খুব সকালে রওনা হই সদরঘাটের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, সদরঘাটের এরিয়া যেহেতু সবসময় ব্যস্ত থাকে, তাই আপনারা চাইলে শুক্রবার ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারেন, কারণ শুক্রবার সদরঘাটের আশেপাশের স্থান বন্ধ থাকে। তাই যানজটমুক্ত পুরো জায়গাটা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন অনায়াসে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? এখন আমি আহসান মঞ্জিল আছি। তো মূলত আজকে ঢাকা দেখার প্ল্যান। আজকে আমার সাথে আছে বিচ হাইকিং এর সদস্য, তাদের সাথে আমি বিচ হাইকিং করছিলাম। দেখাই আপনাদেরকে। এই জাহিদ ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। মোবারক ভাই। এই যে নাইম ভাই আছে, মোবারক ভাই। এটা সালামি চাই। আর এই যে কাজল ভাই, মোবারক ভাই। সালামি দেন, আপনি বড় ভাই আমগো। শামিম ভাই। এই যে ভাই হচ্ছে শামিম ভাই না? আসসালামু আলাইকুম ভাই। কোথেকে আপনি? হ্যাঁ, আচ্ছা, আপনি ট্রাভেল গ্রুপ চালান না? আমার নুমাই। ওকে, তো নেক্সট তাহলে দেখা হচ্ছে আপনার সাথে। ইনশাআল্লাহ, অবশ্যই। কেমন কাটলো ভাই? ঈদ তো ভাই পুরা বরিশালে কাটছে। বরিশালের লোক তো। আপনি বাড়ি মাদারীপুর, বরিশাল কি করেন? ভাই ট্যুরে গেছিলাম ভাই, লং ট্যুরে বেরিয়েছি। 12 তারিখে বেরিয়েছি, এই গতকালকে রাতে ফিরলাম। আচ্ছা, তাহলে ভালো একটা জার্নি দিচ্ছেন না? জার্নি ভালো হয়েছে, কিন্তু বরিশালের বিভিন্ন অঞ্চলের মানুষজনের মধ্যে এখানে তো অন্তত বরগুনার লোকজন একটু ভালো লাগছে মোটামুটি। আমাদের অনেক আপ্যায়ন করছে, আমরা অনেক খুশি ওদের উপর। আপনি কই গেছেন ভাই? আমি অনেক বোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, জালকাঠি, পুরা বরিশাল বিভাগ ফিরোজপুর ছাড়া। মানে সব ঘুরে ঘুরে শেষ করছেন? আমাদের গোলাটা ঢুকা হয়নি। আচ্ছা, যাই হোক। তো আমরা এখন আছি আহসান মঞ্জিল, কিন্তু আইসা দেখলাম যে বন্ধ। ভাই কখন খুলবে এটা? 3টায়? আচ্ছা, শুক্রবার 3টার দিকে খুলে না? শনিবার? আচ্ছা, এখানে সাপ্তাহিক ছুটি লেখা আছে বৃহস্পতিবার আর শুক্রবার দিন 3টার দিকে খুলে। পুরো ডিটেলস লেখা আছে এখানে, আপনারা যারা আসবেন এই সময়টা দেখে আসবেন। আহসান মঞ্জিল যেহেতু বন্ধ পেয়েছি, তাই দেরি না করে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য বুলবুল ললিতকলা একাডেমিতে। আমি এখন আছি বুলবুল ললিতকলা একাডেমিতে। তো এইটা মূলত পুরান ঢাকাতে অবস্থিত। 1955 সালের দিকে এটা স্থাপিত করা হয়। মানে অনেক পুরনো একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এখানে অনেকে অনেক রকমের সাংস্কৃতিক চর্চা করেন, আর আমার জানা মতে এটা সবচেয়ে পুরনো একটি সংস্কৃত চর্চা কেন্দ্র। সামনে হচ্ছিল এটা অফিসের কার্যালয়। সামনের ডান দিকে যেটা দেখতে পারতেছেন, মূলত নিচতলা বলেন দোতলা বলেন, ওইখানে শিক্ষার্থীরা শিক্ষা চর্চা করেন। আর এটার নামকরণটা মূলত হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নৃত্যশিল্পী আছেন, বুলবুল চৌধুরী, তো উনার নামকরণে। বুলবুল ললিতকলা একাডেমি সংক্ষেপে বাফান বাংলাদেশের একটি কলা কেন্দ্র। বেগম আফরোজ বুলবুল এই সাংস্কৃতিক চর্চা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন। দেশীয় সংস্কৃতির লালন ও বিকাশের লক্ষ্যে মূলত প্রতিষ্ঠা করা হয়েছিল সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু এই প্রতিষ্ঠান। বুলবুল ললিতকলা একাডেমি পুরান ঢাকার আহসান মঞ্জিল সংলগ্ন ওয়াইসি ঘাটে তার প্রথম কার্যক্রম শুরু করে। ওয়াইস হাউস নামে পরিচিত ঐতিহ্যবাহী প্রাচীন ভবনে এর প্রধান ক্যাম্পাস অবস্থিত। তো এখন আমরা এখান থেকে মুভ করব। আমরা দেখলাম মোটামুটি আজকে আমরা পায়ে হেঁটে পুরান ঢাকার কিছু পুরনো স্থাপত্য যেগুলো আছে সেগুলো ঘুরে দেখতেছি। তো একটু আগে
বুলবুল ললিত কলা একাডেমি থেকে আসলাম, সামনের দিকে যাচ্ছি, দেখি পুরনো কিছু দেখা যায় কিনা। তো সাথেই থাকেন, দেখা হচ্ছে নেক্সট গন্তব্যে। এখন আমাদের গন্তব্য বাংলাদেশ ব্রাহ্ম সমাজ। আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই ভিতরে ঢোকার আগে অনুমতি নিয়ে নেবেন। এছাড়াও ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করার জন্য আগে থেকে বলে নেবেন। ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা ঊনবিংশ শতাব্দীতে স্থাপিত এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন, যা বাংলার পুনর্জাগরণের পুরোধা হিসেবে পরিচিত। কলকাতায় 20 আগস্ট 1828 সালে হিন্দু ধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় ও তার বন্ধুবর্গ মিলে এক সার্বজনীন উপাসনার মাধ্যমে ব্রাহ্ম সমাজ শুরু করেন। তাদের উপাস্য ছিল নিরাকার ব্রাহ্ম, তাই থেকেই নিজেদের ধর্মের নাম রাখেন ব্রাহ্ম। যদিও এ নব প্রতিষ্ঠিত সমাজের তাত্ত্বিক দাবি ছিল যে এটাকে সার্বজনীন ধর্ম হিসেবে বিবেচনা করতে হবে, তবুও এটা হিন্দু ধর্মের একটি শাখায় পরিণত হয় এবং সেভাবেই বিরাজমান। কাউসার ভাই, এই জায়গাটা কি আসলে বেসিক্যালি? এটা হলো আপনার ব্রাহ্ম সমাজ, এখানে লেখা। আর এটা হলো মূলত ব্রাহ্ম যে ধর্মটা আছে ওই ধর্মের হলো সমগ্র বাংলাদেশের হেড অফিস। সমগ্র বাংলাদেশের হেড অফিস বন্ধ টন্ধ আজকে শুক্রবার, এই জন্য শুক্রবার, এই জন্য। আর এই ধর্ম অনুসারী বাংলাদেশে তো খুব কম স্বাভাবিকভাবে। আচ্ছা, আর এর বাইরে মানে বাংলাদেশে যারা অনুসারী আছে তার মধ্যে টপ ব্যক্তি হলো যে আপনার ওই যে বাওয়াল জমিদারের যে রাজা ছিল উনি আবার আপনার হলো যে ওনার এলাকায় একটা ব্রাহ্ম মন্দির করছে, মানে আবার রবীন্দ্রনাথ ঠাকুর ছিল গাজীপুরের ভিতরে। আচ্ছা আচ্ছা, তাহলে লং স্টোরি। হ্যাঁ, ওইটা আমি দেখাইছি। আমি আসছিলাম ভাই মেবি 16-17 সালের দিকে, তখন এই এলাকায় আমি থাকতাম আর কি, হস্টেলে থাকতাম আর কি। তো আমি তখন জানতাম না, এখানে আইসা জানছি আর কি। তো আমার পরিচিত এক বড় ভাই আছে, তাদের বিয়েতে সাক্ষীর জন্য আসছিল আর কি। তো মূলত তখন এসে আমি প্রথমে জানছিলাম যে এখানে হচ্ছে ওই যে বাংলাদেশে যেমন হয় না, হিন্দু মুসলিম বিয়ে করে, অথবা খ্রিস্টান হিন্দু বা বিভিন্ন ধর্মের, দুই ধর্মের মানুষ ধর্ম চেঞ্জ না করে যখন বিয়ে করে আর কি, তখন বিয়ে করার জায়গা তো জানতাম না আর কি। তখন এখানে এসে জানলাম যে একটা বড় ভাই বিয়েতে আসছিলাম আমি সাক্ষী হিসাবে মোটামুটি বলা যায়। তো ভাইয়া ছিল হলো মুসলমান আর আপু ছিল হচ্ছে হিন্দু। তো তাদের হচ্ছে এখানে বিয়ে দেওয়া হয়েছিল। ব্রাহ্ম সমাজ দেখা শেষে এখন আমাদের গন্তব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। নতুন করে যদিও এই বিশ্ববিদ্যালয় নিয়ে বলার কিছু নেই, তারপরেও সকলের সুবিধার জন্য বলে রাখি, ঢাকার সদরঘাটে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টির পূর্ব নাম জগন্নাথ কলেজ। 20 অক্টোবর 2005 সালে জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। আর সেই থেকে 20 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। একদিনের ঢাকা ঘোরাঘুরিতে এখন আমরা আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো মোটামুটি এরিয়াটা বিশাল একটা বড় জায়গা, অনেক সুন্দর একটা কাঠামো। আর অনেকেই জানেন এটা একদম পুরনো একটা বিশ্ববিদ্যালয়। সুন্দর কারুকার্যে তৈরি করা ভাস্কর্যগুলো। এখানকার ভবনগুলো বেশ পুরনো হলেও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে, যা নান্দনিকতার বহিঃপ্রকাশ পায়। আপনারা চাইলে এখানে কিছুটা সময় কাটাতে পারেন। এখন আমাদের পরবর্তী গন্তব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। ঐতিহাসিক এই পার্কটির পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানেই এই সংক্রান্ত একটি ঘোষণা পাঠ করে শোনান ঢাকার বিভাগের কমিশনার। সেই থেকেই এই স্থানের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহীকে। তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহীদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানে বিভিন্ন গাছের ডালে। পরবর্তীতে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। 1957 সালের আগ পর্যন্ত পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল। সবুজ গাছপালাতে বেষ্টিত এই পার্কটি
অনেকেই এই পার্কে বসে অলস সময় কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টা। এখন আমরা আছি বাহাদুর শাহ পার্কে। এটার অপর নাম হচ্ছিল ভিক্টোরিয়া পার্ক। তো এটা অনেকেই চেনেন, অনেকেই জানেন। তো আজকে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছিলাম, তো ভাবলাম যে এখানে একটু সময় কাটিয়ে যাই। আর এটা অনেক পুরনো একটি পার্ক, যারা ঢাকাতে থাকেন তারা হয়তো বিষয়টা জানেন। হ্যালো বিল হইছে আমাকে কমনি 100 টাকা। কোন আইসক্রিম খাচ্ছি সবাই মিলে? কে খাওয়াচ্ছে এটা? নাই ভাই, নাইম ভাই না? মানে নাইম ভাই আপনি খাওয়াচ্ছেন? হ্যাঁ ভাই, অনেকদিন পরে খাচ্ছি না? অনেকদিন পরে, মানে কি আমি মিনিমাম 7-8 বছর পরে। বাহাদুর শাহ পার্ক দেখা শেষে এখন আমাদের গন্তব্য এই পার্কের ঠিক উত্তর দিকে ঢাকা শহরে পানি সরবরাহকারী প্রথম পানির ট্যাঙ্ক। মূলত 1878 সালের 24 মে থেকে ঢাকাবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। প্রতি বছর মহামারীতে ঢাকা শহরে অনেক মানুষের মৃত্যু হতো, কারণ ছিল বিশুদ্ধ পানির অভাব। 1878 সালের পূর্ব পর্যন্ত ঢাকায় খাবার পানির উৎস ছিল বুড়িগঙ্গা, বিভিন্ন পুকুর, ডোবা আর নোংরা কুয়ো। তখন বাড়ি বাড়ি পানি সরবরাহের কাজ করতে সাক্কা বা বৃষ্টিওয়ালারা। বিশুদ্ধ পানির জন্য তৈরি করা বিশাল আকৃতির এই ট্যাঙ্কটি প্রত্নতত্ত্ব ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে আছে শত বছর ধরে। এটা হচ্ছিল কবি নজরুল সরকারি কলেজ। এখানে যদিও পরীক্ষার হলে সিট পড়ছিল, পরীক্ষা দিতে আসছিলাম, কিন্তু এরকম ভাবে আসলে কখনো ছবি তোলা হয়নি বা ভিডিওগ্রাফি করা হয়নি। তো এটা অনেক পুরনো একটা সরকারি কলেজ। বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 1874 সাল থেকে যাত্রা শুরু করে। হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের আর্থিক সহায়তায় 1874 সালে ঢাকায় কলকাতা মাদ্রাসার আদলে মহসিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং পরে এটি ঢাকা মাদ্রাসা নামে প্রসিদ্ধ হয়। 1972 সালে কলেজের নামকরণ হয় কবি নজরুল ইসলাম সরকারি কলেজ। 1992 সাল থেকে এর বিশ্ববিদ্যালয় কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এই কলেজটি 16 ফেব্রুয়ারি 2017 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ফরাসগঞ্জের মোহিনীমোহন দাস লেনে কলেজ ছাত্রাবাসটি অবস্থিত। এটি স্বাধীনতা সংগ্রামে শহীদ ছাত্র শামসুল আলমের নামে নামকরণ করা হয়। পরে আমরা এই ছাত্রাবাসটি ঘুরে দেখব। জাহিদ ভাই হচ্ছে হলো এই কলেজের স্টুডেন্ট। তো 1874 সালে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, আপনি বেরোছেন 22-এ না? আমি বেরোছি 22-এ। আচ্ছা, আমার লম্বা সময় একটা পড়ালেখা করছেন। যাই হোক, তাহলে এটার এমনি পড়ালেখা কেমন মান? পড়ালেখার মান বাংলাদেশের টপ যত কলেজগুলো আছে এর মধ্যে সবসময় টপ সরকারি 10-এর মধ্যে, কলেজগুলো। টপ 10-এর মধ্যে সবসময় থাকে আর কি। আর ঢাকার ভিতর হিসাব যদি করেন তাহলে 5টার মধ্যে সবসময় থাকে আর কি, 5টা 3টা বা 5টার মধ্যে থাকে বলা যায় আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ জাহিদ ভাই। আর আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা কলেজ ঘুরে দেখাইছেন। তো আপনারাও আসবেন, দেখবেন, ভালো লাগবে। কবি নজরুল সরকারি কলেজ দেখা শেষে এখন আমরা চলে যাচ্ছি। কবি নজরুল ইসলাম সরকারি কলেজ দেখা শেষে এখন আমাদের গন্তব্য বিউটি বোর্ডিং। বিউটি বোর্ডিং এর সাথে বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাস জড়িত। এই বিউটি বোর্ডিং বাংলা সাহিত্য সংস্কৃতির গুণী মানুষদের আড্ডার একটি কেন্দ্র বা ইতিহাসের ভিত্তিভূমি। বিউটি বোর্ডিং এর মুখর আড্ডা আগের মতো না থাকলেও খাবার ঘরে এখনো খদ্দেরের ভিড় লেগেই থাকে। নগরের ভোজন রসিকরা এখানে ছুটে আসেন। এইখানে বিউটি বোর্ডিং এর ডিটেলসটা লেখা আছে, বিশাল একটা স্টোরি। আর এখানে যদি দর্শনার্থী ঢোকে তাহলে 15 টাকা প্রবেশ ফি। যাবেন কেউ? 15 টাকা করে টিকিট কেটে এখন বিউটি বোর্ডিংটি ঘুরে দেখব। দোতলা বিশিষ্ট বাড়িটিতে অনেকগুলো কক্ষ রয়েছে। বাড়িটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মূলত দূর দূরান্ত থেকে লোকজন এসে 1 থেকে 2 দিনের জন্য এখানে রুম ভাড়া নিয়ে থাকেন। বিউটি বোর্ডিং এর জন্মলগ্ন থেকেই এখানে আড্ডা দিতেন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক, চিত্র পরিচালক, নৃত্যশিল্পী, গায়ক, অভিনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানে যারা আড্ডার আসরে আসতেন এদের মধ্যে কবি শামসুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, ব্রজেন দাস, হামিদুর রহমান,
আবুল হাসান, আহমেদ সফা, আল মাহমুদ, জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস, জুয়েল আইজ প্রমুখ সহ আরো অনেকে। আমি আসলে এখন বিউটি বোর্ডিং এ আছি। তো এইটা মূলত অনেক পুরনো একটা বোর্ডিং। অনেক নামি দামি ব্যক্তিরা একসময় এখানে এসে রাত্রি যাপন করতো। এখনো অনেকেই আছেন, এখনো রাত্রের বেলায় এখানে সময় কাটান। এখানের একজনকে জিজ্ঞেস করলাম, এখানে রাত্রে একটা থাকার জন্য 300 টাকা ফি দিতে হয়, আর যদি ডাবল হয় তাহলে 400 টাকা। তো আপনারা যদি আসেন তো অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে আসবেন, অথবা যদি কেউ থাকতে চান ঢাকার আশেপাশে আসলে অবশ্যই তাদেরকে আগে থেকে কন্ট্যাক্ট করে আসবেন। আর এখানে খাবারের সুব্যবস্থাও আছে। আমার নাম সমস্যা। আমি ওই পাড়ের লোক বলতে না, যেহেতু ওই পাড়ের সাথে আমার একটা কানেকশন আছে। কানেকশন আছে, যেহেতু ওইখানেই পড়াশোনা করছি। আচ্ছা, আমি এখান থেকে ক্লাস 7 থেকে যা ওইখানে স্কুল এবং কলেজ এগুলো আমি 71 মানে যুদ্ধের সময়। তো হ্যাঁ, এটা রেসপন্স কেমন? এখনো আসে লোকজন ভালো? মানে আগে যেমন একটা নাম করার একটা ছিল, অনেক লোক আসতো, এখনো কি আসেন? ধরে রাখা হয়েছে, না আসলে চলবে কি করে? এটা তো একটা ঐতিহ্য, একটা ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, এটাকে তো সেইভাবেই রাখা হয়। শুধু বাংলাদেশ না, এটা এখন বাংলাদেশের বাইরের বিদেশিরাও এখানে আসে। ওনারা আইসা এখানে পছন্দ করে। আপনার গুণগত মান খাবার এটা খুবই উন্নত, এই হিসাবে ওনারা আসেন, বসেন, গল্প গুজব করেন, সময় কাটিয়ে যান। সারা বাংলাদেশের বাইরে সারা পৃথিবীর লোকজনই বিউটি বোর্ডিংকে আমার মতে জানি না ফেসবুক বা নেটে সার্চ দিলেই পাওয়া যাবে। পাওয়া যায়, বাট এখন দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার যুগ। জি, এখন অনেকেই এটাকে অবশ্য প্রচার করে না ওইভাবে। আগে হয়তো বা একটা টাইমে ছিল অনেক প্রচার, লেখালেখি হইতো, না এখন কাগজে মিডিয়ার লোকজন আসে, মাঝে মাঝে আসে। হ্যাঁ, মাসে একটা দুটো করে পাওয়া যায়, তাই অবশ্যই। আচ্ছা। তা না হলে মিডিয়ার লোক। আর এখানে এমন কোনো ব্যক্তিত্ব নাই। আমার সামনে বোর্ড লাগানো আছে 60 দশকের, ওইখানে সমস্ত গুণবান ব্যক্তিদের তালিকা দেওয়া আছে। নাম দেওয়া আছে, তালিকা দেওয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। ওয়েলকাম। 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের 17 জন ব্যক্তির এখানে লিস্ট দেওয়া আছেন। বিউটি বোর্ডিং দেখা শেষে এখন আমাদের গন্তব্য লালকুঠি। এই কুঠিটি নর্থ ব্রুক হল নামেও পরিচিত। রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপত্যিক একটি নিদর্শন, যা বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজ ঘাটে অবস্থিত। গোটা ইমারতটি লাল রঙের রঙিন বলে এর নাম হয়েছে লালকুঠি। এখানে একটি নাট্যালয় রয়েছে। তৎকালীন ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থ ব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থ ব্রুক হল। আচ্ছা, আমরা এখন আছি লালকুঠিতে। তো বেসিক্যালি এটা একদম সদরঘাটের এই জায়গাটায় অবস্থিত। একদম চাঁদপুরের যেই ঘাটটা আছে একদম শেষের দিকে, যে ঘাটটা সদরঘাটে, তো এই জায়গাতেই আছি। তো বেসিক্যালি আমরা এই জায়গার যে লালকুঠির যে বিল্ডিং যেটা আছে, এই যে সামনে যেটা দেখাচ্ছি, এটা দেখতে আসছিলাম। তো এটা নতুন করে আবার রিকনস্ট্রাকশন করা হচ্ছে, এটাকে সুন্দর করে সাজানো হবে। তো এখন আপাতত এটা দেখার মতো কিছু নাই। জাহিদ ভাই, আজকে ট্যুর সম্পর্কে বলেন, কেমন লাগতেছে? প্রচুর গরম, তো গরমের জন্য একটু খারাপ লাগছে। আর মেনলি এই এলাকা তো 7-8 বছর ছিলাম, হ্যাঁ, তো এই এলাকা তো অনেক ঘুরছি। তো সেইভাবে একটা 2 বছর যাবত এই এলাকা নাই, তো পুরোনো একটা স্মৃতি মনে পড়তেছে আর কি। ক্যাম্পাসে গেলাম, তো এই এলাকা আসলে ভালো লাগে। মেনলি এখানে আজকে আসা হচ্ছে নাইম ভাই, শামীম, আর মূলত আপনার জন্য। আমি আর আবে ভাই আপনাদের জন্য আসলাম গাইড হিসেবে। গাইড, আমরা ভাই ভাই আড্ডা দিলাম আর কি। এই গাইড তো পরে আছে। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাঙ্কস আপনাকে, আপনি এত কোঅর্ডিনেশন করে এত কিছু দেখাচ্ছেন ঘুরে ঘুরে। তো কাছে কি খাওয়া নিয়ে লাগবে? জি ভাই, অবশ্যই। এটা তো কাচ্ছি, তো মানে আপনি যা খাওয়াবেন এটা তো মাস্ট। গতকালকার পরশুদিন রাতে আলহামদুলিল্লাহ বলে ফেলছি, আজকে আবার আলহামদুলিল্লাহ 3 বার বলছি আপনি কাচ্ছি খাওয়াবেন কখনো, সেটা আপনার নাম কি শামীম ভাই না?
উনি বলছেন না প্যান্ট নাকি পাক আছে এই জন্য প্যান্ট শার্ট সবই পাক, এর জন্য আমার আলহামদুলিল্লাহ দাম বেশি, সব বেশি আর কি। এর জন্য আমি 3 বারের জায়গায় 5 বার বলছি, এবং 5 বারের গতি হবে হলো বুলেট গতি, মানে সোয়াব যাবে বুলেট গতি থেকে। ওকে, থ্যাঙ্কস ভাই। পুরান ঢাকার রাস্তায় হেঁটে নানান কিছু দেখছিলাম। দেখতে দেখতে চলে আসি 19 শতকে নির্মিত রূপলাল হাউসের সামনে। ভবনটি নির্মাণ করেন হিন্দু ব্যবসায়ী ভ্রাতৃত্ব রূপলাল দাস ও রঘুনাথ দাস। মার্টিন অ্যান্ড কোং কোম্পানির একজন স্থপতি এর নকশা প্রণয়ন করেছিলেন। দ্বিতল এই ভবনের স্থাপত্য শৈলী অভিনব। এটি 2টি অসম অংশে বিভক্ত, যার প্রত্যেকটিতে কিছুটা ভিন্ন স্থাপত্য শৈলী দেখা যায়। এর ভিত্তিভূমি ইংরেজি ই অক্ষরের ন্যায়। এর পেছন ভাগে বুড়িগঙ্গা নদী প্রবাহমান। এটি তৎকালীন জমিদার ও বণিকদের তৈরি। বাড়িটিতে মোট 50টিরও বেশি কক্ষ রয়েছে। সাম্প্রতিককালে রূপলাল হাউস মশলা ও সবজি ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছিল, তবে বর্তমানে এটিকে অবৈধ দখলমুক্ত করে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুরনো বাড়ি দেখতেছি আর রাস্তা দিয়ে হাঁটতেছি, তো আসলে এই সদরঘাটের এই এরিয়াটাতে প্রচুর পুরনো বাড়ি। আসলে এইভাবে কখনো দেখা হয় নাই, আজকে যেভাবে দেখতেছি আপনারা হয়তো বা দেখলেন। তো আশা করি সামনে আরো কিছু দেখাবো, ভালো ভালো জিনিস। তো এখানে একটা রওজা শরীফ দেখলাম, বিবিকা রওজা শরীফ, চমৎকার। অনেক টায়ার্ড হয়ে গেছে। এই হচ্ছিল বিবিকা রওজা শরীফ। সব ক্লান্ত পথিক বসে বসছে। ভাই ক্লান্ত হয়ে গেছেন নাকি? ক্লান্ত না, পরবর্তী ডেস্টিনেশন খুঁজতেছেন? আচ্ছা, আমরা তো ওদিন যাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে নির্মিত এই ভবনটি। রাজধানীর সবচেয়ে পুরনো ইমামবাড়া ঢাকার ফরজগঞ্জের বিবিকা রওজা, যা নির্মিত হয় 1600 সালে। প্রতি বছর এই বিবিকা রওজা থেকে শিয়া সম্প্রদায়ের লোকেরা বের করেন বিশাল তাজিয়া মিছিল। এর মধ্য দিয়ে শেষ হয় আশুরার আনুষ্ঠানিকতা। শত শত বছর ধরে বাঙালি শিয়া সম্প্রদায়ের লোকেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুকে স্মরণ করতে তাজিয়া মিছিলে কারবালা চিত্র দৃশ্যায়ন করে আসছে। বিবিকা রওজা দেখা শেষে এখন আমাদের গন্তব্য মঙ্গলালয়। মঙ্গলালয় 1915 সালে নির্মিত নান্দনিক কারুকার্যময় ফরজগঞ্জের একটি বাড়ি। এই বাড়িটির চূড়ায় ও বিভিন্ন অংশে ছিল মানুষ ও ময়ূরের কনক্রিট নির্মিত প্রতিকৃতি। এর উপরের এক পাশে ছিল মহিষের মাথা। বিভিন্ন অংশে মানুষের মূর্তি বা প্রতিকৃতি থাকা অনেকে একে পুতুলওয়ালা বাড়ি বলে ডাকত। 1915 সালে ফরাজগঞ্জের ধনাঢ্য ব্যক্তি রহমত খানের বংশধর আজমল খান ও আকমল খানদের কাছ থেকে জায়গা কিনে নেন রেবতী মোহন দাস, ঋষিকেশ দাস ও আশুতোষ দাস। সেখানে তারা নির্মাণ করেন মঙ্গলালয়। 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি মিলিটারি বাহিনী মঙ্গলালয়ের অনেক অংশ আগুন লাগিয়ে ধ্বংস করে দেয়। বর্তমানে বাড়িটির ভগ্নদশা অবস্থায়। মঙ্গলালয় বাড়িটি দেখা শেষে এখন আমাদের গন্তব্য শহীদ শামসুল আলম ছাত্রাবাস। যাওয়ার পথে অনেক নতুন ও পুরনো বাড়ি দেখা মিলছিল। এখানের অলিতে গলিতে হাঁটাহাঁটি করার সময় বারবার স্মরণ হচ্ছিল 52 রাস্তা 53 গলির কথা। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম শহীদ শামসুল আলম ছাত্রাবাসে। আমরা এখন কবি নজরুল সরকারি কলেজের যে শহীদ শামসুল আলম ছাত্রাবাস এখানে আছি। তো এটা মূলত 1971 সালে নির্মিত হয়েছে। তো হলের ভিতরে ঢুকে একটু পুরনো এই ছাত্রাবাসটি ঢাকার যেমন ঐতিহ্য তেমনি ছাত্রদের মাথা গোঁজার একমাত্র সম্বল। ভিতরে কি থাকার জায়গা আছে অন্যদের? আপনি কোন জায়গায় থাকেন ভাই? আমি হস্টেল থাকি না, বন্ধুরা থাকছিল, ওদের সাথে রাত্রে থাকতাম মাঝে মধ্যেই।
আচ্ছা আমি তো উপরে কয় নাম্বার রুম যেন মনে নেই, তো এখানে থাকছে আমাকে মনে নেই 302 সম্পূর্ণ করে। এখানে কি গোসল করে? হ্যাঁ এখানে গোসল ওয়াশরুম দেখেন, ওয়াশরুম দীর্ঘদিন সংস্কার না করায় ভবনের পলেস্তারা খসে পড়েছে। দিনের বেলায় ছাত্রাবাসের ভেতরে ভুতুরে পরিবেশ। পুরনো এই ছাত্রাবাস দেখা শেষে আমরা এখন পুরান ঢাকার কাচ্চিঘাটে যাব। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এখন রকমানিয়া হোটেলে আছি কাচ্চি খাওয়ার জন্য। তো মোটামুটি দুপুরের দিকে চলে আসলাম এই জায়গাটায়, বেশ জনপ্রিয় নাকি। তো আমি জানি না, আজকে খাওয়া টেস্ট করে দেখি কেমন। এই হচ্ছিল আমাদের কাচ্চির প্লেট, সাথে আছে হচ্ছিল বোরহানি। যাইতে খাওয়া শুরু করেছেন না ভাই কোথাও আসছে অনেক অনেক ক্ষুধা লাগছে, অনেক আসছেন। অনেক আসছে আচ্ছা কাউসার ভাই একটা আলু বেশি চাই আনিছেন। না না দেয় নাই, দিব কইছে। আমি দিব লোকে কইছে? রাখছিলাম, ও আচ্ছা। লোকে রেখে কইছে দেয় নাই। নাইম ভাই জুসি মুখে দিলে বলে দেয়। আর এখানে কাচ্চি কত করে আঁকেন? 150 না? আচ্ছা, আপনারা যদি কখনো আসেন সূত্রাপুরে, তো সূত্রাপুর থানার খুবই কাছে রহমানিয়া হোটেল, আপনি এসে কাচ্চিটা টেস্ট করে যেতে পারেন। বইমেটার ফোন দেন না, খুবই মজা। দেখ আমারটা দিলাম। নাই তো ওই গেতে বাগেরহাট খুলনার দিকে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন সূত্রাপুর জমিদার বাড়ি দেখতে যাচ্ছি। এটা মূলত হচ্ছে হলো সূত্রাপুরে অবস্থিত, সূত্রাপুর থানার কাছাকাছিতে। আপনারা যদি কখনো আসেন তাহলে মেইন যে গেটটা সেটা দিয়ে না এসে কাউকে জিজ্ঞেস করলে বললেই ওদেরকে দেখাই দিবে বাড়িটার রাস্তা কোথায়। আর আপনারা যদি আসেন অবশ্যই ঢাকা শহরে আসলে এই জিনিসটা মিস করবেন না, কারণ এই জমিদার বাড়িটা এখন অনেক সুন্দর একটা পজিশনে আসছে, দেখলাম পরিপাটি অবস্থাতে। তো আমরা জিজ্ঞেস করে করে যাচ্ছি। ডান দিকে সামনে আরেকটু সামনে গেলে ডান দিকেই হয়তো বা জমিদার বাড়িটার রাস্তা পাওয়া যায়। 20 শতকের গোড়ার দিকে প্রতাপশালী হিন্দু জমিদার রেবতী মোহন দাস এই ভবনটি নির্মাণ করেন। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকার অন্তর্ভুক্ত। ব্রিটিশ আমলের জমিদার রায় বাহাদুর সত্যেন্দ্র কুমার দাস এই বাড়িটির মালিক ছিলেন। তিনি একসাথে জমিদার, ব্যবসায়ী, ব্যাংকার ও প্রেস মালিক হিসেবে খ্যাতি লাভ করেন। এছাড়া ঢাকা পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। স্থানীয়দের কাছে সত্যেন্দ্র কুমার দাসের বাড়িটি জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। দেশ বিভাগের সময় জমিদার বাড়ির বংশধরগণ বাড়িটি ত্যাগ করে চলে যায় এবং শত্রু সম্পত্তি হিসেবে বাড়িটি সরকারের অধিকারে চলে আসে। বর্তমানে ভবনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোয়ার্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুরো ভবনটি পাশাপাশি অবস্থিত দুটি পৃথক 3 তলা বিশিষ্ট দালানের সমন্বয়ে, যাদের দক্ষিণস্থ অংশটি বেশ প্রাচীন বলে মনে হয়। দুই পাশের অংশে বিভিন্ন নকশা ও কারুকাজ দেখা যায়। কয়েকটি লতাপাতা মণ্ডিত অর্ধবৃত্তাকার কাঠামো এবং এর নিচে গোলাকার নকশা দেখা যায়। পুরো দালানে বিভিন্ন আয়তনে প্রায় 35টি কক্ষ বিদ্যমান। দালানটির পিছন দিকেও কোরিয়ান্থিয়ান স্তম্ভ। ভবনের ভাঙা দেয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকার সূত্রাপুর জমিদার বাড়ি। সূত্রাপুর জমিদার বাড়ি দেখা শেষে এখন আমরা বুড়িগঙ্গা নদীর দিকে যাব। বেসিক্যালি সদরঘাটের নৌকার একটা জার্নি করার, যেটা ভ্রমণ করার একটা অভিজ্ঞতা নেব। তো আমার ট্যুরমেটরা অনেক ক্লান্ত আজকে, গরমে অনেক ওখান থেকে কেউ কাটান করতাম। আচ্ছা আমি করি স্যার, আমি ক্লান্ত ভাই, গরম অনেক গরম। একদম শুয়ে বসছে। আর আমার
অনেক দিনের ট্রিপ ছিল তো আমি শেষ পর্যায়ে এসে ক্লান্ত হয়ে গেছি অনেক। ভাই চলো হাটে। জোর করে নিয়ে আসছে আমার। জোর করে নিয়ে আসছেন, ভালো লাগতেছে। আমার ট্রিপ রেস্ট ট্রিপ আমার ট্রিপ বেস্ট আর কি। 30 টাকা ট্রিপ করবো বাইরে এই যে 30 টাকা না লাগছে না 10 টাকা না 10 টাকা লাগছে। লাগছে বানা যাইতে 20 টাকা লাগবে না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। মেরুল যায় না মোরামপুরে বাংলাদেশ। সুচাপুর জমিদার বাড়ি দেখা শেষ করে আমাদের গন্তব্য বুড়িগঙ্গা নদী। এগুলো কি ভাই? কুলফি আইসক্রিম খাইলে মাথায় ধরে। এগুলো ভালো পানি দিয়ে বানায়? অবশ্যই মিনারেল ওয়াটার। সিরিয়াসলি? বকুল ভাইয়ের কোল বিমানের এগুলো ভালো পানি দিয়ে বানাইছো? গাঙ্গের পানি দেওয়া নাই, বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার পানি? বুড়িগঙ্গার পানি তো থাকবোই, বকুল ভাই ওয়াসা কর্ম ওটার পাশে যত আছি। বুড়িগঙ্গার পানি আছে? সিরিয়াসলি? খাওয়া যাবে? এই কারণে বেশি মজা। ওটার পাশে যত আছে। কত করে এগুলো? 10 টাকা 20 টাকা। একটু কালার করে দিলে ভালো লাগতো, পানির কালার। Not bad, it's good. কিছুক্ষণ নৌকা দিয়ে ভ্রমণ করব নদীতে। নদীমাতৃক বাংলাদেশের অন্যতম লোক পরিচিত নদী এই বুড়িগঙ্গা। একসময় ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। এখন সদরঘাট আছি, তো এখন নৌকার একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। আমি কখনো সদরঘাটে নৌকার এক্সপিরিয়েন্স নেই নাই, তো এই যে এখান থেকে হচ্ছিল নৌকাগুলো ছাড়ে। লোকালে এখন কত বেড়েছে? 40 টাকার চারজন পাচ্ছে। আমরা এই যে সবাই মিলে একসাথে নৌকাতে উঠছি, তো চমৎকার একটা জার্নি। এখন দেখা যাক কত দূর যাওয়া যায়। এটা রিজার্ভ করে নিলাম 100 টাকা দিয়ে, আর এই বোতল টোতল ফেলাচ্ছি পানির মধ্যে। ওয়েলকাম জানাইতেছে বোতল মাল। কাউসার ভাই কেমন লাগতেছে? ভাই চিল, সবসময় পানির কালারটা দেখে আমার কাছে ভালো লাগতেছে। পৃথিবীর ভালো। একমাত্র নদী এই কালারের পানি, আর নাই। এই কালারের পানি নেই। আর কোন নদী নেই, এটা মনে করেন গিনেস বুকে রেকর্ড করার মতো। আমাদের পুরো হেরিটেজ। হেরিটেজ, হ্যাঁ, এটারও কিন্তু হেরিটেজের একটা দেওয়া উচিত। হ্যাঁ, এই কালারফুল পানি। ঢাকার বুকে খেয়া পারাপারের কথা চিন্তা করলে চোখের সামনে ভেসে ওঠে বুড়িগঙ্গা নদীর নাম। নদীর এক পারে সদরঘাট, অন্য পারে কেরানীগঞ্জে। যুগ যুগ ধরে দুপারে মানুষের মেলবন্ধন তৈরি করেছে বুড়িগঙ্গার মাঝিরা। আবহমান যুগ থেকেই ব্যস্ততম নদী বুড়িগঙ্গার দুপার জুড়ে গড়ে উঠেছে কত শত নৌকা ঘাট। আবার কালের বিবর্তনে বিলীন হয়েছে অনেক ঘাট। বুড়িগঙ্গার দুপার জুড়ে পোস্তগোলা ব্রিজ থেকে সোয়ারিঘাট পর্যন্ত 50টিরও বেশি নৌকাঘাট রয়েছে। এক একটি ঘাটে 50 থেকে 100টি নৌকা থাকে। ছোট ছোট ডিঙ্গি নৌকা বেরানো থাকে এই ঘাটগুলোতে। এপার থেকে নদীর ওপারে যেতে নৌকা ভাড়া লাগবে 20 টাকা। বাংলাদেশের প্রাচীন স্থাপত্য এই দেশের ইতিহাসের ধারক ও বাহক। ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ রয়েছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা। সারাদিন ঘুরে ঘুরে সরজমিনে গিয়ে প্রাচীনত্বের সাক্ষী এর প্রাচীন স্থাপত্যগুলো দেখে খুবই ভালো লেগেছে। বর্তমান যেমন গুরুত্ববহ এই নিদর্শনগুলো, তেমনি ইতিহাস সম্পর্কে জানতে ভ্রমণ প্রেমীদের অনুপ্রেরণা যোগায়। কিন্তু বর্তমানে বিভিন্ন স্থাপনার করুণ অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে বাড়ি ফিরতে হয় দর্শনার্থীদের। তাই আমরা সকলে চেষ্টা করি এসব ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে। আজ তাহলে এ পর্যন্তই। এমন নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live